This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি পাঁচ কথা, আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। পাঁচ কথায় আজ কোন কোন খবরগুলোর দিকে আমাদের নজর থাকবে, বাছাই করা সেই খবরগুলো আপনাদেরকে জানাবো। আজকের ইস্যু, প্রথম ইস্যু পাঁচ কথার কর্মরত শিক্ষকদের নথি যাচাই দেখাবো আপনাদের বিগ ওয়ালে। আজকের পাঁচ কথার ইস্যু এক, কর্মরত শিক্ষকদের নথি যাচাই, পাঁচ কথায় বিস্তারিত জানাবো। আর তারপরের ইস্যু দুই, জেল মুক্তির পর মাম্পির হুঙ্কার, মাম্পি দাস কি বললেন অবশ্যই জানাবো আপনাদের পাঁচ কথায় আজ। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জর্জরিত রাজ্য। এবার রাজ্যের স্ক্যানারে কর্মরত সব শিক্ষকের তথ্য যাচাই করে রিপোর্ট পেশের নির্দেশ। 7 জুনের মধ্যে শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত সব নথি দেবেন ডিআইরা। 27শে মের মধ্যে শিক্ষকদের নথি যাচাইয়ের নির্দেশ রাজ্যের। যাচাই হবে এসএসসির শংসাপত্র, নিয়োগপত্র, কোর্টের নির্দেশ বা স্কুল পরিচালন সমিতির অনুমতিপত্র। প্রধান শিক্ষকদের মাধ্যমে ডিআইদের কাছে পৌঁছবে নথির হার্ড কপি। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে নথি যাচাই। বহু পুরনো নিয়োগের নথি কেন যাচাই, প্রশ্ন শিক্ষকদের। প্রশ্ন হচ্ছে যে 30 বছর আগে যে প্যানেল অ্যাপ্রুভড হয়েছিল, 35 বছর আগে ধরুন কোনো প্যানেল অ্যাপ্রুভড হয়েছিল, সেই কাগজপত্র স্কুলের প্রধান শিক্ষকরা, তৎকালীন প্রধান শিক্ষকরা যারা এখন সবাই অবসর গ্রহণ করেছেন, তারা সেগুলো স্কুলের মধ্যে রেখে গেছে কিনা। যদি না রেখে যায় তাহলে তো সেই প্রধান শিক্ষক দায়ী। বর্তমান প্রধান শিক্ষকরা যারা আছেন তারা তো দায়ী থাকবেন না। তাহলে এই ডেটা যদি না খুঁজে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কী হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই বিচারপতি, রাজ্য সরকার, ডিআই এরা সবাই মিলেই দেখছি একটা ব্যাপার যে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইছে। আদালতের নির্দেশের মূল মর্মার্থটা বুঝতে হবে। তো আদালত বলেছেন যে তদন্ত করে যদি মনে হয় যে তোমার কোথাও নিয়োগ হয়েছে তাহলে সেই সম্পর্কে তথ্য চাইবে। এখন এই ঢালা তথ্য চাওয়াটা হচ্ছে তদন্তের গতি প্রকৃতিকে নষ্ট করে দেওয়ার লক্ষ্য, আর কিছুই না। আজকে ধরুন যে লোকটা 35 বছর আগে নিয়োগপত্র পেয়েছে, এতদিন হয়তো রিটায়ারও করে দিয়েছেন, তার কাগজপত্র কোথায় পাবে? এই রাজ্য সরকারের মতিভ্রম হয়েছে। লোককে বিভ্রান্ত করার চেষ্টা। বাবাদের আমলে কিছু ওদের খুঁজে পাবে না, এই বাহানা দিয়ে এই আমলের দুর্নীতিগ্রস্ত নিয়োগপত্রকে ওরা খানিকটা আড়াল করার চেষ্টা করছে, আর কিছুই না। করুক, দেখুক, কবে করবে যাই না, কিন্তু যা হয়ে গেছে 25,000 বেকার যুবকের উপর, এবং সেই সুবাদে আরও 25,000 যোগ্য ব্যক্তিদের, তাদের যে সর্বনাশ হয়ে গেছে তার জবাব কে দেবে, কখন দেবে? পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী, আপনি এই অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন না। এটা কত বড় থাপ্পড়, কত বড় লজ্জা বাংলার শিক্ষার, তৃণমূলের, বাংলার সরকারের লজ্জা লজ্জা লজ্জা। মানে এটা কোনোদিন কিন্তু বাংলায় হয়নি। যা তৃণমূল করে গেল, তৃণমূল সরকার করে গেল, এই রিক্রুটমেন্ট স্ক্যাম, এই চাকরি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, তাও আবার শিক্ষক নিয়োগ দুর্নীতি, তা কিন্তু কখনো বাংলায় এর পূর্বে কংগ্রেস এবং সিপিএম সরকারও করেনি। জেল থেকে ছাড়া পেলেন মাম্পি দাস, সত্যমেব জয়তে। মুখ্যমন্ত্রীকে ছাড়বো না, জেল মুক্তির পর হুঙ্কার সন্দেশখালীর বিজেপি নেত্রীর। সন্দেশখালীর আন্দোলনে কোনো রাজনীতি ছিল না দাবি মাম্পি দাসের। গতকালই তার জামিন মঞ্জুর করে হাইকোর্ট, কিন্তু রিলিজ অর্ডার নির্দিষ্ট সময়ে না পৌঁছনোয় জেল থেকে ছাড়া পাননি মাম্পি। গতকাল মাম্পির গ্রেফতারি নিয়ে আদালতের তিরস্কারের মুখে পড়ে রাজ্য পুলিশ। উনি নারী নামের কলঙ্ক, দেখাবো উনি যে একজন নারী হয়ে একজন নারীর এত অপমান, এত অন্যায়, নারীর উপরে এত অনাচার হচ্ছে, উনি তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না। তাদের পাশে আমি শুরুর থেকে আছি, এখনো থাকবো, আগেও থাকবো। এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সৌরভ। মাম্পি দাস হুঙ্কার দিচ্ছেন, তিনি বলছেন যে যা হয়েছে সন্দেশখালীতে তার মধ্যে কোথাও কোনো রাজনীতি নেই। পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে?
দেখো, মাম্পি দাস যে কথা বলছেন জেল থেকে বেরিয়ে, যে আন্দোলন সন্দেশখালী হয়েছিল সেই আন্দোলনে কোনো রকম কোনো রাজনীতি নেই। সত্যি সন্দেশখালী আন্দোলন যেই মুহূর্তে শুরু হয়েছিল সেটি একটি অরাজনৈতিক আন্দোলন ছিল, কিন্তু সেই অরাজনৈতিক আন্দোলন এখন ভোটের মুখে পরিষ্কারই স্পষ্ট বিভাজন, একদিকে তৃণমূল শিবির, একদিকে বিজেপি শিবির। এর মাঝে যারা সন্দেশখালী সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে এই যে দুটো শিবিরে আন্দোলন বিভাজিত হয়েছে তার একটা বড় কারণ যে এখানে কে কি পেলো, আন্দোলন থেকে কে কি পেলো সেই হিসেব করতে গিয়ে এই শিবিরের বিভাজনটা দেখা গিয়েছে। এবং এখন তো স্পষ্ট যে একের পর এক ভিডিও, ভাইরাল ভিডিও, এক নির্যাতিতাদের একাংশ অভিযোগ প্রত্যাহার করছেন, আরেক নির্যাতিতাদের একাংশ বলছেন তাদেরকে টাকা দিয়ে প্রত্যাহার করানো হচ্ছে। এবং এই সমস্ত ঘটনাক্রমের মধ্যে মাম্পি দাসেরা জেলে যাচ্ছেন। সেই জেলে যাওয়ার পর তাদের যে জেলে যাওয়ার যে পদ্ধতি, সে পদ্ধতি নিয়ে হাইকোর্টে ভৎসিত হচ্ছে রাজ্য পুলিশ। পরবর্তী ক্ষেত্রে আবার তৃণমূলের যারা নেতা নেত্রী আছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হচ্ছে। ফলে সব মিলিয়ে এখন পুরোদস্তুর সন্দেশখালীর মাটিতে রাজনীতির সরল রেখা, এক পারে রয়েছে বিজেপি, আরেক পারে তৃণমূল। অবশ্যই নজর থাকবে আমাদের। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ।